আমাদের প্রধান অতিথি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্যার জনাব AFM এহতাসমুল হক স্যার, যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অধিদপ্তরের পরিচালক প্রশাসন এবং অর্থ জনাব আবুল কালাম আজাদ স্যার, এবং আপনারা যারা আজকে স্টেক হোল্ডার এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার কর্মরত সুধীবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকটা সেক্টরে কিন্তু জবাবদিহিতা আছে। আমরা যারা চাকরি করি, আমাদের যেমন প্রত্যেকটা, আমার একজন সিপাহি থেকে শুরু করে তার যখন ইন্সপেক্টরের কাছে জবাব দিয়ে আছে, ইন্সপেক্টর জেলা অফিসারের কাছে জবাব দিতে আছে, আবার জেলা অফিসার আমার কাছে জবাব দিতে আছে, আমাকে আবার হেডকোয়ার্টারকে জবাব দিতে করতে হয়, আবার একই সঙ্গে হেডকোয়ার্টার আবার মন্ত্রণালয় আবার এক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু প্রত্যেকটা জবাবদিহিতা আছে। এখন মাদক তো আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে এটা একটা সামাজিক ব্যাধি, যেটা আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রবেশ করে আমাদের সমাজকে একেবারে কলুষিত অবস্থায় নিয়ে গেছে। সেই ডিপার্টমেন্টের নোডাল এজেন্ট হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। আমরা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সালে প্রণয়ন হয়েছিল। সেই আইনটা যুগোপযোগী করে 2018 সালে এটা অনেক ধারা সংশোধন করা হয়েছে এবং কঠিন কঠিন ধারা এখানে সংযোজিত হয়েছে। আপনারা জানেন 25 গ্রাম হেরোইন থাকলে তার মৃত্যুদণ্ড, তারপরে 2000 ইয়াবা থাকলে তার মৃত্যুদণ্ড। আবার আমাদের এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 57 ধারায় বলা হয়েছে মোবাইল কোড স্ট্রংলি যেন আমাদের বিচার ব্যবস্থাটাকে যেন স্ট্রংলি হয়, যে জেলা প্রশাসন আমাদের প্রত্যেকটা সুপ্রিমকোর্টের জেলা প্রত্যেকটা জেলা প্রশাসক মহোদয়রা তাদের ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করে দেয় যে আমার সার্বক্ষণিক জন্য আমরা এটাকে তাৎক্ষণিক বিচারের নিয়েও কিন্তু আমরা কাজ করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণটা কিন্তু 9টা 5টা অফিস করে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণটা কিন্তু শুক্র শনিবার তাদের ছুটি নাই। আমরা সার্বক্ষণিক কাজ করার চেষ্টা করি এবং যেভাবে হোক আমরা এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি। তারপরেও কি পাচ্ছি আমরা এই সামাজিক ব্যাধি থেকে আমাদের এই সমাজকে একদম মোকাবেলা করতে? কারণ কি পাচ্ছি না হলো আমরা আমাদের এই সমাজে এই মাদকের ডিমান্ড তৈরি হয়েছে। এই জন্য এই ডিপার্টমেন্ট 3টা ভাবে কাজ করে থাকে। একটা হলো সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। সাপ্লাই রিডাকশনের জন্য আমরা তো আইনের কথা বললাম। এখন ডিমান্ড যেহেতু তৈরি হয়েছে, এবং ডিমান্ড রিডাকশনের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। এই কিছুদিন আগে আমাদের এখানে আমাদের জেলা স্কুলের হেড স্যার আছেন এখানে, আমরা ওখানে বিশাল একটা প্রোগ্রাম আমরা করলাম এই গত সপ্তাহে। বিভাগীয় কমিশন স্যার ছিলেন। তারপর আমি গত পরশুদিন আশিক মোহাম্মদ কলেজে বিশাল একটা প্রোগ্রাম করেছিলাম, জেলা প্রশাসক সহ এসপি মহোদয় সবাই ছিলেন। আমরা চেষ্টা করছি এবং আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। প্লাস আমরা স্যার স্কুল কলেজে আমাদের কমিটি আছে এবং আমাদের জ্যামকি বক্স, তারপরে স্কেল, কলম, তারপর বিভিন্ন ধরনের স্যার আমাদের মাদকের ক্ষতিকর বিষয়গুলো, আমাদের লিফলেট, সব জায়গায় স্যার আমরা কিন্তু এটা প্রোভাইড করছি। তারপরেও কিন্তু পাচ্ছি না যে মাদকের এর কারণ হলো ওই যে আমাদের যে ডিমান্ড তৈরি হয়েছে। না হলে আমি স্যার সেদিন যে পেটের ভিতরে করে স্যার ইয়াবা আসে স্যার, এবং এটা যে স্যার ও টয়লেট থেকে বের করে স্যার, সেটা আমি সেদিন স্লাইড দেখাইছিলাম জামালপুরে। এবং স্যার আমি সেদিন গভর্নমেন্ট এটাও দেখাইছি যে আমরা কত বড় দেখেন যে আমরা কক্সবাজারে যাচ্ছি বেড়াতে, সেখান থেকে 5000 6000 স্যার আমি চিটাগাংয়ে দায়িত্বে ছিলাম স্যার। প্রতিদিন সকালে স্যার আমাকে করতে হতো আজকে কয়টা পেট পার্টি তোমরা ধরছো, এবং স্যার দেখা যাচ্ছে যে 8টা 10টা করে পেট পার্টি, মানে পেটের ভিতরে করে 5000 6000 নারীরা 4000 5000 করে ইয়াবা খেয়ে আসছে। তাদেরকে স্যার আমরা অ্যাবলিক সিরাপ করে আমরা পেটের থেকে বের করে সেটা স্যার, তো এই জিনিসটা ওখান থেকে খেয়ে আসছে এই জামালপুরে, এই নেত্রকোনায়, এই শেরপুরে, এই ময়মনসিংহে। সেটা আবার আমাদের যারা মাদকাসক্ত তারা আমার খাচ্ছি
পয়সা দিয়ে কিনে, তাও 1 টাকা না। একটা ট্যাবলেটের দাম 300 থেকে 500 টাকা। একটা ট্যাবলেটের ওজন 1 গ্রামে 10 ভাগের 1 ভাগ, মানে 10টায় 1 গ্রাম। এই হলো আমাদের অবস্থা। তারপরে যখন আমরা প্রচলিত যে ড্রাগ, ফেন্সিডিল, ইয়াবা, তারপর আদার্স যে ড্রাগগুলো আছে যেগুলো আমাদের প্রচলিত, গাঁজা, তারপরে এখন এগুলো যখন না পাই, তখন আমরা কোথায় চলে যাচ্ছি? আপনারা যারা এখানে ফার্মেসিতে এতে আছেন কিংবা যারা হাসপাতালে এই করেন দেখেন, তখন আমরা চলে যাচ্ছি কোথায়? আমাদের যে প্রেসক্রাইব ড্রাগ যেগুলো আছে, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, সিডি, ল্যাবিল, এই ধরনের এতে আমরা চলে যাচ্ছি, সেটা ককটেল করে আবার এটা অ্যাবিউজ হচ্ছে। তা আমরা যদি অ্যাওয়ারনেস বিল্ড না করতে পারি, তাহলে আমরা কিন্তু এই সামাজিক ব্যাধিটাকে কোনোভাবেই আমরা মোকাবিলা করতে পারবো না। আর মাদকের একটা সবচেয়ে বড় আমাদের যে সমস্যা, সেটা হলো পৃথিবীর দুটো মাদক প্রবণ বলয় আছে, একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল, একটা গোল্ডেন ক্রিসেন্ট। তার মাঝখানে হলো বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়, কিন্তু এই যে দুইটা দেশ থেকে অহরহ বিভিন্ন ধরনের, বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গেলের সদস্য হলো মিয়ানমার, মিয়ানমার থেকে ইয়াবা, আইস, এই ধরনের ড্রাগ অহরহ বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে আমাদের দেশে পুশ করা হচ্ছে। ইন্ডিয়া থেকে গাঁজা সহ অন্যান্য ড্রাগ গুলো চলে আসছে। ফেন্সিডিল একসময় খুব বেশি প্রকোপ ছিল, এখন অনেক অংশে কমছে। এটাও কিন্তু আমাদের দেশে আসছে, কারণ আমাদের দেশে একটা ডিমান্ড আছে বিধায়। এখন আমরা কাজ করছি। আমি যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে আমাদের জবাবদিহিতা, আজকে গণশনের উদ্দেশ্য হলো যে আমরা ময়মনসিংহে আমরা তো কাজ করছি, আমাদের একটু জবাবদিহিতা আছে, আমাদের জবাবদিহি করতে হবে। আপনাদের অনেক সাজেশন আছে, আমাদের লুফুলস আছে। আপনারা আজকে আমাদের স্যারদের সামনে আমাদের কোনো লুফুলস থেকে থাকে, আমাদের কোনো সাজেশন থেকে থাকে, যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে, আমরা এটা কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত, ক্যাবিনেট কিন্তু আমাদেরকে এই জিনিসটাই করছে। এখন আমরা এইটা থ্রো আমরা এখান থেকে আজকের এটা এতে আসবে, রেজুলেশন আসবে, এখানে সুপারিশ আসবে। এই সুপারিশ কিন্তু আমাদের অধিদপ্তর হয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এটা কিন্তু ক্যাবিনেটে যাবে। অতএব আপনাদের কিন্তু একটা বক্তব্য কিংবা আপনাদের সাজেশন কিংবা আপনাদের সমালোচনা এবং আপনাদের আলোচনা সবটাই কিন্তু আজকে আমাদের এখানে কাজ হিসেবে আমাদের পরবর্তী পরিকল্পনা গ্রহণে আমাদের সহায়ক ভূমিকা হিসাবে আমাদের কিন্তু কাজ করবে। এই জন্য কিন্তু আজকে আমাদের এই মানে আয়োজনটা, এবং আমরা ফিল্ড পর্যায়ে আপনারা জানেন যে দুদকের গণশুনানি হয় সেটা, এবং আমরা এখন শুরু করছি যে আমরা ওইভাবে আস্তে আস্তে আমরা ওই দিকে যাব যে আমাদের জবাবদিহিতা, আমরা আপনাদের কাছ থেকে আমাদের আসুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব আমাদের সংশোধন হওয়ার জন্য। কারণ ভুল তো হয়, মানুষ তো ভুল করেই, কিন্তু যদি সব জায়গা থেকে সাজেশন আছে, সব জায়গা থেকে কিছু আসে, তখন আমরাও অ্যালার্ট থাকতে পারবো, আমাদের লোকস গুলো আমরা করতে পারবো, আমাদের জবাবদিহিতা আমরা অর্জন করতে পারবো। তা আমি সেই প্রেক্ষাপটে আজকে ফিল্ড লেভেলে এই প্রথম ময়মনসিংহ বিভাগের আজকের এই গণশুনানি, আমাদের অধিদপ্তরেরই ফিল্ড পর্যায়ে আজকে প্রথম গণশুনানি। তো এই গণশুনানিতে আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার মানে আমাদেরকে সময় দিয়েছেন, এবং স্যার আমাদের কাছে এসে আমাদেরকে ধন্য করেছেন। একসঙ্গে আমাদের পরিচালক প্রশাসক মহোদয় স্যাররাও এসেছেন, এবং এসে আমাদের আজকের অনুষ্ঠান করবেন এবং আপনাদের কথা শুনবেন, আপনাদের অভিযোগ অনুযোগ যে কোনো কমপ্লেন আপনারা বলতে পারবেন, আপনাদের সাজেশন আপনারা একেবারে ফ্রি মাইন্ডে আপনারা বলতে পারবেন। আমাদের কোনো নাই, কারণ আমরা চাই যে অবশ্যই আমরা যেন এটাকে করতে পারি। যদি আমাদের তাৎক্ষণিক এখানে কোনো জবাবের বিষয় থাকে, আমরা অবশ্যই দেবো। আমার 4 জেলা কর্মকর্তা আছে এখানে। তো আমি আমার স্বাগত বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি আবারও 2 স্যারের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমার এখানে এসে আমার আজকের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করছেন, এজন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাস্ট জানার জন্য আর কি ডিজিটাল ইচ্ছা করলে স্যার আমরা আনতে পারবো না, মাফি এবং কোনো মাধ্যমে কোনো স্কোপই নাই স্যার, এটা বিশেষ করে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরেকটা হলো আরো কিছু স্টেক হোল্ডার এখানে আছে, 2 ধরনের। একটা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, তাই না? মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সাথে আমরা অনেকগুলো কাজ করে থাকি। একটি হলো যে একটা স্ট্রাকচার্ড গ্রুপের মধ্যে মাদক সেবন, তাই তো? এটি একটি বিষয় আছে মাদক দ্রব্যের ম্যান্ডেটের মধ্যে, যার কারণে আপনারা যারা অনেকেই লাইসেন্সধারী আছেন, আপনাদের যেমন লাইসেন্স আছে এবং আপনার যারা মাদক দ্রব্য সেবন করে, বিশেষ করে মদ,
সেটারও কিছু ফিক্সড লোকজন আছে, জাস্ট স্ট্রাকচার। এরপরে হলো আরো কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন ফার্মাসিউটিক্যালস যারা আছে তারা ইম্পোর্ট করে এই ওষুধ তৈরির জন্য, এগুলো এক ধরনের সেবা মাদক দ্রব্য থেকে। আর যেহেতু এটি একটি সামাজিক আন্দোলন, যার কারণে এটা একটি হলো স্ট্রাকচার মানে কন্ট্রোল ওয়েতে এটা ব্যবহার, আর 2 নম্বর হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য যে সামাজিক আন্দোলন, সেটার সাথে আমরা যারা স্টেক হোল্ডার সবাই যারা আছে, ঠিক আছে, তো সবাই কিন্তু আমরা একত্রিতভাবে কাজ করি। যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা ম্যান্ডেট আছে, কিন্তু সার্ভিস রিলেটেড আমি যে দুটো প্রশ্ন পেলাম সেটা হলো সার্ভিস রিলেটেড। আমাদের অনেকগুলো কাজ আছে, একটা হলো কন্ট্রোল ওয়েতে মাদক ব্যবহার, আর একটা হলো মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের সমাজের কর্তব্য। এই দুটোর সাথেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যান্ডেট, সাথে আপনারা হলো আমাদের সহযোগী, ঠিক কিনা? তো এই সার্ভিসের রিলেটেড বিষয়গুলো মানে সবাই কিন্তু সব স্টেক হোল্ডারদের কাছ থেকে কিন্তু আমরা মতামত চাচ্ছি। এমন না যে আমরা শুধু সেবাটাই দিচ্ছি তা না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার সোশ্যাল মুভমেন্ট কীরকম, সোশ্যালি আমরা বিভিন্ন যারা সিটিজেন আছে, বিভিন্ন স্তরে স্তরে যে সিস্টেমগুলো আছে, আপনাদের মনোভাব কি করলে আমরা এটাকে আরো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মূল টার্গেট। এই গবেষণার মূল টার্গেট আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছি। আমরা খুব সৌভাগ্যবান যে 5ই আগস্টের পরে বিশেষ করে তরুণ প্রজন্মের স্পিরিটকে ধারণ করে কিন্তু আমরা কাজ করছি। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন সহ অনেক তরুণ প্রজন্ম কিন্তু আমরা এখানে আছি। তাদের যে চিন্তা চেতনা আমরা কিন্তু বিগত সময়ে কিন্তু দেখে এসেছি, তাদের চিন্তা চেতনার সাথে কিন্তু খুব একটা মিল পাইনি বলেই আমার 5ই আগস্টের মতো ঘটনা ঘটেছে। তো আমরা যেন তাদের চিন্তা চেতনাকে যেন আমরা স্পিরিটকে যেন নিয়ে সামনে, এই জন্যই আমি বলছি যে আমাদের যেটা আমার যারা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আমরা কি আমাদের যে সার্ভিস যেটা ডেলিভারি দিচ্ছি, যদি স্ট্রাকচার না, সেই সার্ভিস ডেলিভারির মধ্যে কি আমার কোনো সিটিজেন চার্টার না, যে সিটিজেন চার্টার তো আপনারা জানেন যে একটি নির্ধারিত সময়সীমা, এই সময়সীমার মধ্যে এত তারিখে আমি আবেদন করবো, এত তারিখের মধ্যে আমি এটা ডেলিভারি দেবো। এই যে কমিটমেন্ট, কার কাছে কমিটমেন্ট? জনগণের কাছে কমিটমেন্ট, রাষ্ট্রের কমিটমেন্ট জনগণের কাছে, যে আমি এই সেবাটা নিব, এত দিনের মধ্যে আপনাকে দিব। কিন্তু ওই যে যেটা আমাকে প্রথম যে প্রশ্ন করলেন, আপনি কোন প্রতিষ্ঠান থেকে জানেন এসেছেন? রেনেটা। আপনি কি জানেন যে আপনার আবেদনটি কতদিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা? আপনি জানেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আমরা হলো রাষ্ট্রের নাগরিক এবং আমরা সেই নাগরিক হতে চাই যেই নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক হতে চাই। শুধু চাকরি পাইলেই প্রথম শ্রেণীর কর্মকর্তা হয় না, নাগরিকও কিন্তু প্রথম শ্রেণীর নাগরিক আছে। একজন প্রথম শ্রেণীর নাগরিক হওয়া তো অত সহজ জিনিস না। সব কিছু আপনার রাষ্ট্রে কোথায় কি আছে সে সম্পর্কে একটা সচেতন ধারণা থাকলেই আপনি প্রথম শ্রেণীর নাগরিক। তাই আমি অনুরোধ করবো যে আপনি যে প্রশ্নটা করলেন, আপনাকে এই অফিসে যোগাযোগ করতে হবে, সিটিজেন চার্টার সম্পর্কে জানতে হবে, কত দিনের মধ্যে আমার এটা ডিসপোজাল হওয়ার কথা, এবং এটাও বলা আছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি এটা নিষ্পত্তি না হয় অ্যাপিলেট অথরিটি আছে। এই বিষয়গুলো একদম স্ট্রাকচার ওয়েতে কিন্তু সরকার দিয়ে রেখেছে। এটা বাস্তবায়ন আপনারা এগিয়ে আসলে আমার ডিপার্টমেন্ট এবং অধিদপ্তরগুলো আগামী আলটিমেটলি সরকার। তো আমার মনে হয় আমরা প্রশ্ন এবং আছে না, এগুলো আছে তো সিটিজেন চার্টার, এগুলো আমরা একটু গঠনমূলক আলোচনার মধ্যে সবাইকে একটু সুযোগ দিই। সরি আমি মাঝখানে অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত স্যার। আমরা প্রত্যেকটা সামাজিক প্রোগ্রামে মাদকের বিরুদ্ধে কথা বলি। আমরা মানবিক কাজ করি, মানবিক কাজ করার পাশাপাশি যে কোনো প্রোগ্রামে, এখন আমাদের জামালপুরে উঠান বৈঠক হয়, যে কোনো মাদক বিরোধী আলোচনা হয়, কোনো স্কুলে যদি আমরা দাওয়াত পাই, কোনো কলেজে যদি আমরা দাওয়াত পাই, আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে যদি দাওয়াত পাই, আমরা মাদক বিরুদ্ধে সবসময় কথা বলি। এই কারণে যে নষ্ট তো হচ্ছে আমাদের সন্তানরা, আমাদের ভাই, আমাদের বন্ধু। একটা পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে, সেই পরিবার যত রিচ ফ্যামিলি হোক না কেন, সেই পরিবার যত ভালো পরিবারই হোক না কেন, ওই পরিবারের মতো অসুখী কোনো পরিবার নেই স্যার। একজনই একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা সন্তান মূর্খ থাকলে কিছু না করলে সমস্যা নেই স্যার, কিন্তু একটা সন্তান যদি মাদকাসক্ত হয়, তাহলে তার বাবা মা কত বড় দুর্ভাগ্যবান, যার পরিবারে এই সদস্য আছে তারা শুধু বুঝতে পারে। আমাদের মানে লাইসেন্সিং এটা স্যার, বিষয়টা হলো এরকম যে এখন স্যার ক্লিনিক লাইসেন্স নবায়ন করতে গেলে স্যার অবশ্যই ড্রাগ
ডেঞ্জারাস ড্রাগের মানে বিশেষ করে নার্কোটিক্সের এনওসি লাগে। এখন স্যার এক সময় এটা বিশেষ করে স্যার স্বাস্থ্য দপ্তর থেকে একটা সার্কুলার জারি হতে যে এটা স্যার তৈরি হয়েছে, মানে আমাদের এখন স্যার সেই এখানে অবস্থাটা এরকম হয়ে গেছে যে ডিম আগে না মুরগি আগে। তার মানে স্যার এখানে হলো আমরা যখন ক্লিনিক লাইসেন্সটা নবায়ন পাই না তখন স্যার আমরা প্রস্তাব পাঠাতে পারি না। আবার স্যার এখানে হলো মানে আমাদের লাইসেন্স না থাকা, আমাদের এনওসি ছাড়া আবার তাদের ক্লিনিক লাইসেন্স স্যার স্বাস্থ্য দপ্তর নবায়ন করতেছে না। এটা একটা স্যার আছে, কিন্তু স্যার আমরা এখন রিল্যাক্স করছি যেটা স্যার যে তাদের লাইসেন্স থাকুক, নবায়ন দরকার নেই, লাইসেন্সটা থাকতে হবে। লাইসেন্সটা থাকলে কিন্তু স্যার আমরা তো এখন আমরা যেটা মানে যেটুকু পারছি স্যার এখন মানে ওনাদেরকে যতটুকু পাই তো সেটুকু দিয়ে স্যার আমরা এখন কিন্তু হেডকোয়ার্টারের পাশে লাইসেন্স নিতে ভোগান্তি যেন না হয় এটা আমার ভোগান্তিটা কি একটু ক্লিয়ার করেন প্লিজ, আমরা ব্যবস্থা নেব এটা, একদম ব্যবস্থা নেব আমরা আমি প্রতিষ্ঠানের লাইসেন্স অনেক আগে করেছি, আমার জন্য তেমন কোনো সমস্যা হয়নি। ওই সময় আমার অতিরিক্ত ডাইরেক্টর সাহেব আমার আত্মীয় ছিলেন শহীদুর রহমান সাহেব। কিন্তু আমি স্যার পরবর্তী সময় যেটা দেখেছি স্যার আমাদের জামালপুরের প্রায় 20টা ডায়াগনস্টিক ক্লিনিক যারা এই মুহূর্তে স্যার নবায়নের বাইরে আছে শুধু একটা মাত্র কারণে তাদের মাদকের লাইসেন্স নাই। এই বিষয়টা আমাদের যে এডি স্যার আছেন বলতে পারবেন যে কেন হচ্ছে না স্যার। আমরা এমন ভাই জামালপুর থেকে গিয়েছে কিন্তু স্যার ঢাকা থেকে এখনো ওনাদের উনি যেটা মিন করতে চেয়েছেন এটা একটা অ্যাড্রেস করা উচিত। সেটা হলো তিনি যেটা বলতে চাচ্ছেন যে ক্লিনিকের যে লাইসেন্স এটা হলো স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্থানীয় সিভিল সার্জন বা এই মাধ্যমে দেয়া। তো যখন আপনি মানে কি ড্রাগের ডেঞ্জারাস ড্রাগের যখন লাইসেন্সটা আপনি নেবেন তখন আপনার ক্লিনিক্যাল লাইসেন্স রিনিউ আছে কিনা এইটার পরে তো এটার অ্যাক্টিভিটিস। কারণ আমি তো আপনার মানে ক্লিনিকেরই বৈধতা নাই, তাহলে আমি এই লাইসেন্স সামনে আগাবো কিভাবে? যার কারণে কি হচ্ছে যে আপনার নবায়ন প্রক্রিয়াটা থেমে যাচ্ছে। লাইসেন্স হয়তো আছে কিন্তু নবায়নটা করতে পারছি না, কারণ আমার শর্তে বলা আছে যে ক্লিনিকটা আপডেটেড লাইসেন্স নবায়ন করা আছে। আপনি কি ধরতে পেরেছেন? না স্যার আমার একটু একটু হয় এখন যে নরকোটিক্সের লাইসেন্স থাকতে হবে। এই লাইসেন্স করতে গিয়ে স্যার আমরা জটিলতার ভিতরে আছি স্যার, এই জটিলতা আমরা সমাধান চাইছি। এটা আপনি বলছেন যে প্রত্যেকটা ক্লিনিক তাদের ক্ষেত্রে স্যার আমরা সিক্স সার্জন স্যারের কাছ থেকে একটা প্রত্যয়ন নিয়েছি স্যার যে ক্লিনিকের কার্যক্রম সন্তোষজনক এই মর্মে স্যার আমরা একটা প্রত্যয়ন হেড অফিসে পাঠিয়ে দিয়েছি তাদের আবেদনের সাথে, এবং স্যার তাদের লাইসেন্সের যে প্রক্রিয়াও চলমান আছে একটা স্যার। দুজন মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে আশা খুব জরুরি। ঠিক আছে, এটা তো একটা ভালো অগ্রগতি। বর্তমানে সেই হচ্ছে বুঝতে পারছেন, আমরা চেষ্টা করছি আপনাকে কিভাবে সহজীকরণ দেয়া যায়। ঠিক আছে, এই সহজীকরণের জন্য তার কিছু না স্যার ঠিক আছে, আমাদের তাহলে মাদকদ্রব্য স্যার ওনার নিজের লাইসেন্স মিটিংটা হবে, ওই মিটিং এ বিষয়টা নোট রাখো যে স্যারের সাথে কথা বলবো। আর আপনার লাইসেন্সটাও তো অনেক দ্রুত সময়ের মধ্যেই হয়েছিল শুভমত, তাই না? ঠিক আছে, আমরা মেসেজ দরকার। স্যার আমার যে ক্লিনিক মালিক যারা আছেন এবং ডাক্তার যারা আছেন স্যার তারা স্যার পেথিলিন মরফিনের থেকে আরো কিছু ধরনের ড্রাগস আছে যেটা আমাদের তফসিলভুক্ত, যেমন নেলবাম, নেলগোফাইন, কিটামিন, পরে ফেন্টানিল, এগুলো স্যার ওনারা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, কিন্তু এগুলো আমাদের তফসিলভুক্ত মাদক। এবং আমাদের হেড অফিসের একটা অর্ডারও আছে স্যার যে এই ড্রাগগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনুমোদন লাগবে, ব্যবহারের যে আমরা অনুমতি দিই ওইটা লাগবে। কিন্তু স্যার ওইটার জন্য যে স্যার একটা প্রপার নীতিমালা দরকার, আমরা যে তাদেরকে বলবো স্যার ওইটা আমরা জানি না স্যার। এবং স্যার ওনারা কিভাবে উত্তোলন করবেন, যেমন আমাদের পেথিলিন মোহাম্মদ রুকনুদ্দিন, সিনিয়র শিক্ষক, মানবিক জিলা স্কুল, এবং আমি একজন অভিভাবক স্যার। তাহলে আমি অভিভাবক এবং শিক্ষক হিসেবেই আমার যে পরামর্শগুলো স্যার আমি আপনার সামনে তুলে ধরছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে স্যার আজকে আমাদের এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমের শুনানির সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে যে আমরা এখানে কিছু বলার সুযোগ পেয়েছি স্যার, ধন্যবাদ। মূলত এই মাদকের যে কার্যক্রমটা শুরু হয় কিন্তু স্যার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে, ছোট থেকে কিন্তু এটা স্টার্ট হয়, আস্তে আস্তে এটা বড়দের দিকে চলে যায়, তরুণ তরুণীরা তারা এটাতে তখন আসক্ত হয়। তারপর একটা রিকোয়েস্ট থাকবে যে এই যে স্কুল কলেজের একদম গেটের কাছে কিছু দোকানপাট গড়ে উঠে স্যার, আমাদের স্টুডেন্টরা দেখা যায় সেই কাছের দোকানপাট গুলো থেকে কিন্তু তারা এই মাদকটা সেবন করতে পারছে। তো যদি এমন হয়
যে স্কুল কলেজের পাশে যে দোকানপাটগুলো আছে সেইখানে কেউ মাদক বিক্রি করতে পারবে না, তাহলে হয়তো আমাদের শিক্ষার্থীরা সেই দোকানপাটগুলো থেকে তারা সহজেই মাদক দ্রব্য গ্রহণ করবে না এবং এখান থেকে তারা হয়তো বিরত থাকবে। আরেকটা হতে পারে স্যার যে স্কুল কলেজ পরিণত কোন শিক্ষার্থী, কোন দোকানদার যার স্কুলের অথবা কলেজের পোশাক পরিণত কোন স্টুডেন্টের কাছে তারা মাদক বিক্রি করতে পারবে না, এমন যদি একটা আইন থাকে তাহলে হয়তো এটাও শিক্ষার্থীরা ভাববে যে এটা একটা অপরাধ, কারণ আমার পোশাক দেখে যখন আমাকে দোকানদার আমাকে এই মাদক আমার কাছে বিক্রি করছে না, সুতরাং এটা একটা অপরাধ। সুতরাং এটাও তার হয়তো বিবেকে একটা কাজ করবে যে আমি ওই পোশাক পরিহিত এই পোশাকের জন্য বিক্রি করছে না, বা দোকানদারও চিন্তা করবে যে তার এমন মাঝে মাঝে অনুষ্ঠানের মাধ্যমে বা সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে যদি অভিভাবকদের সচেতন করা যায়, তাহলে আমার মনে হয় অনেক অভিভাবক আছে বর্তমানে যে তারা বাবা মা উভয়ই চাকরি করে স্যার, কিন্তু তাদের সন্তানরা কি করছে, কিভাবে তারা মাদকের সাথে আকৃষ্ট হচ্ছে তারা কিন্তু অনেকে জানে না। কিন্তু যদি অভিভাবকদেরকে আমরা এই বিষয়গুলো অবগত করতে পারি যে আপনার সন্তান এই মাদক থেকে তারা তাদের সন্তানদেরকে বিরত রাখতে পারবে স্যার। আরেকটা বিষয় হলো স্যার মাদক দ্রব্য প্রাপ্তির যে সহজলভ্যতা, অ্যাভেলেবল শিক্ষার্থীরা বা তরুণ প্রজন্মের কাছে সহজেই তারা মাদক দ্রব্য পেয়ে যাচ্ছে, হাতের কাছে পেয়ে যাচ্ছে। সেই বিক্রির ক্ষেত্রেও যদি কোনো নিয়ন্ত্রণ রাখা যায়, নিয়ন্ত্রণ থাকে বা নীতিমালা থাকে যে কারা মাদক বিক্রি করতে পারবে আর কারা বিক্রি করতে পারবে না, আমার মনে হয় এটা একটা নীতিমালা গ্রহণ করা প্রয়োজন। যে ছোট দোকানদার তার দোকানেও মাদক মাদক দ্রব্য থাকবে এবং শিক্ষার্থী বা তরুণ প্রজন্ম সহজেই এটা পেয়ে যাবে, যাতে এরকমটা না হয় কারা বিক্রি করবে সেটা যদি একটা নির্দিষ্ট নীতিমালা থাকে, আমার মনে হয় এটা স্যার মাদক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন স্যার প্রবেশ করে আনএক্সপেক্টেড কিছু বিষয় স্যার সহজেই চলে আসে যেগুলো আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব ক্ষতিকর। সুতরাং আমি বলবো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, কিছু নীতিমালা প্রয়োগ করা যায় যে কোন কোন বিষয়গুলো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা প্রকাশ করা যাবে না, সেই ব্যাপারে আমার মনে হয় স্যার একটু নীতিমালা থাকা প্রয়োজন। আর একটা বিষয় শিক্ষার্থীদের এই যে মোবাইল ফোন ব্যবহার করার যে স্যার প্রবণতা, বিশেষ করে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার্থীরা দ্রুত তার মাদকাসক্ত পারবে আর তারা পারবে না, এইটা যেন একটা স্যার নীতিমালা থাকে, সবাই যেন মাদক বিক্রি করতে না পারে। যে ছোট টক দোকান সেও মাদক বিক্রি করবে, বড় দোকানও বিক্রি করবে, এইটার ক্ষেত্রে আমার মনে হয় একেবারে একটা খুব আর্জেন্ট নেসেসারি স্যার আপনারা এইরকম করা যায় কিনা যে তারা মাদক বিক্রি করবে আর করতে পারবে না। অনেকগুলো পয়েন্ট আপনি বলছেন, আমার একটু মনে হয় বুঝতে ভুল হচ্ছে কিনা জানি না, যে মাদকের কোনো এই ধরনের কোনো দোকান আপনার স্কুলের পাশে কোনো দোকান আছে কিনা। দোকান আপনি মাদক বলতে কি বোঝাচ্ছেন? সিগারেট। সো এইটাই আপনার ভুলটা, আমি যেটা বলি, কারণ হলো সিগারেটটা হলো আমাদের শিডিউল মুক্ত কোনো ড্রাগ না। কারণ আমি কিন্তু বারবার দোকান বলছে কিন্তু, কারণ সত্যি কথা বলতে কি আমরা যে প্রচলিত যে মাদক নিয়ে আমরা কাজ করি কিংবা শিডিউল মুক্ত ড্রাগ, সেটা কিন্তু আসলে কোনো দোকানে বিক্রি হয় না। এটা বিক্রি হয়, আপনি একটা জিনিস বলছেন, যথার্থ বলছেন যে আমাদের মোবাইল কিংবা এগুলো এখানে বিক্রি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার তামাক নিয়ন্ত্রণ আইনের ভিতরে কিন্তু এটা আছে, কিন্তু আমাদের শিডিউলভুক্ত সিগারেট কিন্তু আমাদের শিডিউলভুক্ত না। এই জন্য কিন্তু আপনি ওই জিনিসটা একটু আপনার হয়ে যাচ্ছে। তা আমরা এই বিষয়টা আমাদের যখন তামাক নিয়ন্ত্রণ সেলের যে বিভাগীয় পর্যায়ে মিটিং হয় কিংবা জেলা পর্যায়ে মিটিং হয়, আমরা এখানে যে সিদ্ধান্তটা আমাদের আছে, যেখানে ফ্রিকুয়েন্টলি, বিশেষ করে আমাদের হেড স্যার তো আমাদের মিটিং এ থাকে মাঝে মধ্যে, তো এখানে ফ্রিকুয়েন্টলি আমরা মোবাইল কোড করার জন্য, বিশেষ করে সিগারেট কিংবা এগুলোর জন্য না হয়, এটা আমরা আপনাদের মাঝে আনা যায় কিনা, কারণ শিক্ষার্থীরা কিন্তু প্রথমে সিগারেটের মাধ্যমে কিন্তু তারা স্যার আসক্ত হচ্ছে আস্তে আস্তে, পরবর্তীতে তার হয়তো উচ্চ মাত্রার মাদক। এই পরামর্শটা আপনার ঠিক আছে, কারণ স্যার আমি যতগুলো আমাদের নিরাময় কেন্দ্র আমরা ভিজিট করে দেখছি, বেশিরভাগ হলো 99% যারা ড্রাগ এডিক্ট তারা সবাই প্রথমেই কিন্তু ওই সিগারেটটাকে ধরে, এজন্য সিগারেটটাকে গেটওয়ে ড্রাগ বলা। অনেক বিষয়গুলো আমাদের মাথায় আসবে, কিন্তু আমরা যেহেতু সিটিজেন, দেশের নাগরিক, তো অনেক বিষয়গুলো আমাদের মাথায় আসবে, অনেক আইডিয়া আসবে, সবগুলো হয়তো আমরা সামনে নিয়ে আসবো। কিন্তু আমার একটি অনুরোধ আছে, সব কি আমি এইটাকে বাস্তবায়ন করতে পারবো? সব আইডিয়াকে আমি বাস্তবায়ন করতে পারবো? এটা কি আমার পক্ষে সম্ভব? আমি বরং আমার চিন্তা থিঙ্কিংটা দিয়ে আমি সামনে আনতে পারবো, আমি করতে পারি কোনটা। আমি
আমি করতে পারি হলো আমার নিয়ন্ত্রণের মধ্যে যতটুকু আছে ততটুকু যদি আমি ঠিক মতো করি, তাহলে আমি আমার সামগ্রিক কর্মকাণ্ডের একটা অংশ তো করতে পারলাম। এটা একটা আত্মতৃপ্তি না? আমি সম্মানিত শিক্ষক মহোদয়ের প্রতি অনুরোধ রাখবো, আপনার ধূমপান যেরকম সিগারেট, এটা কিন্তু স্পষ্ট আইনে বলা আছে স্কুল কম্পাউন্ডের কতটুকু সীমানার মধ্যে এটি বসবে। সুতরাং আপনি এখানে আপনি প্রশাসনকে সম্পৃক্ত করবেন, পুলিশ বাহিনী, আমাদের মাদকদেহ সবাইকে সম্পৃক্ত করে একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে নেবেন। ছাত্রদেরকে সম্পৃক্ত করে নতুন প্রজন্ম তো আপনার সাথে রেডি একাত্মতা প্রকাশ করার জন্য। কারণ আপনার তরফ থেকে কিন্তু আপনার স্কুল কম্পাউন্ডের সীমানায় মদ এবং কিছু ডাক্তারি লাইসেন্স, ডাক্তারি যে ডেঞ্জারাস ড্রাগস, এইটা ছাড়া বাকি কোনো কিছু বৈধ না। আপনি যদি ওখানে গাঁজা বিক্রি হয়, এটা অবৈধ, টোটালি অবৈধ। এই জিনিসটা আপনি মাদকের আওতাভুক্তই না। এটা মানে একটা টোটালি কাউকে অনুমতি দেওয়া হয়নি যে আপনি গাঁজা বিক্রি করেন, আপনি গাঁজা সেবন করেন, দেওয়া হয়েছে এটা? তাহলে ওটাকে আপনি কেমনে, আপনার ওই সিগারেটের দোকান থেকে যদি সিগারেটের পাশাপাশি একটা গাঁজা বিক্রি করে, তো এটা তো একদম টোটালি অবৈধ। এটা তো আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এটা তো একটা সোশ্যাল মুভমেন্ট, সামাজিক আন্দোলন। তাহলে আমি কিন্তু আপনার একটা একটা মানে দায়িত্বের অংশ কিন্তু আপনাকে আমি ধরিয়ে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা স্কুলের অনেক সম্মানিত শিক্ষকগণ আছেন, অভিভাবকগণ আছেন, ছাত্ররা আছেন। তাহলে স্কুল কম্পাউন্ডের নির্দিষ্ট সীমানার মধ্যে সিগারেট বিক্রি একদম নিষিদ্ধ বলা আছে। আবু বলদ, নির্বাহী পরিচালক, স্বপ্নের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, নেত্রকোনা সদর। স্যার, আমি একজন নন এডিক্ট। আমি বিগত 10 বছর যাবৎ মাদকাসক্ত রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছি। এই চিকিৎসা সেবা দিতে যে আমার নিরাময় কেন্দ্রটি 10 বেডের একটি প্রতিষ্ঠান। আমি বিগত 10 বছর যাবৎ কাজ করি। দীর্ঘ সময় কাজ করতে গিয়ে আমি যে সমস্যাগুলো আমার যে ফেস হচ্ছে, আমার প্রথম যে সমস্যাটা স্যার, যেটা এর আগেও আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের সাথে আমার ইকো ট্রেনিং করতে যাওয়া স্যারের সাথে আমার দেখা হয়েছিল, ওইখানেও আমি উত্থাপন করেছিলাম। সেটা হলো, আমরা ম্যাক্সিমাম আমাদের যে রোগী চিকিৎসার জন্য যারা লিগ্যালিটি অভিভাবকের মাধ্যমে ভর্তি করেন, ম্যাক্সিমাম রোগী ওনারা দিয়ে যেতে পারেন না, আমাদের যে ধরে নিয়ে আসতে হয় বাড়ি থেকে। কারণ একজন ড্রাগ ইউজার, সে ড্রাগস দিতে নিতে তার আচরণ, তার অন্যান্য বিষয়গুলো একদম লো লেভেলে চলে যায়, অন্যান্য অপরাধের সাথে সে জড়িত হয়ে পড়ে। তখন একটা পেশেন্টের তার কাছে বিভিন্ন অস্ত্র থাকে, বিভিন্ন বিষয়ে সে তখন আনতে যে আমাদের যে যারা স্কুল টিম, আমাদের নিরাময় কেন্দ্রে যারা 5 থেকে 6 জন লোক যায়, অনেকাংশেই দেখা যায় 15 থেকে 20টা রোগীর মধ্যে একটা হয়তো বা এফেক্ট হয়ে যায়, এখানে ব্যাপক আক্রমণের শিকার হয়। এতে করে আমার নিরাময় কেন্দ্র অনেক পূর্ব প্রায় অসুস্থ হয়েছিল। তো এটার জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ে আমি স্যারকে তাৎক্ষণিক, আমাদের তো রাত্রে 2টা 3টা যে টাইম নেই, আমি দিনের বেলা 2টা রোগী আনতে গিয়ে যায়, যখন আমরা অভিভাবক যখন বলে যে ভয়ঙ্কর প্রকৃতির, আমাদের নেত্রকোনা অফিস আমাকে এই বিষয়ে হেল্প করেছেন। পরবর্তী সময়ে যখন আমি স্যার আমাকে 2টা রোগী আনতে হেল্প করেছেন, 3 নাম্বার যখন রোগী আনতে যায় স্যারের শরণাপন্ন হই, স্যার আমাকে বলছিল যে আপনি এটা আমাদের উপর দিকে আপাতত এই সেবাটা আপনাকে দেওয়া যাচ্ছে না, আপনি আপনার মতো করে করেন, যদি বেশি রিস্ক হয়ে যায় এই রোগী নেওয়ার দরকার নেই। তো এই বিষয়টা যদি সরকার বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেজর রোগীগুলা, এবং এটাও আবার বিভিন্ন সময় আমাদের যে বিভাগীয় অফিসার স্যার হতো যে লোকাল থানাগুলাকে মানে জানানোর জন্য, ঠিক আছে স্যার, দেখে গেল যে লোকাল থানায় আমরা জানাইতে যা যে সময়টার যে বিষয়টা, কারণ রুগী আমাদেরকে অভিভাবক বলে অমুক জায়গায় আছে, এতক্ষণ থাকবে, ঠিক আছে, এতক্ষণের বাইরে গেলে আর পাওয়া যাবে না। আর তারা আরেকটা ইস্যু করে রুগীর অভিভাবক, ভাই আপনি যে আসতেছেন, যদি রুগীটা না নিতে পারেন, 1% যদি রুগীটা বুঝে যায় যে নিরাময় কেন্দ্র থেকে আসছে, পরে তো ভাই আমি বাবা বা মা হিসেবে অথবা স্ত্রী হিসেবে আমার অস্তিত্ব রাখবে না। এই একটা বিষয়। আর স্যার আরেকটা বিষয় হলো যে আমাদের যে এই মাদক চিকিৎসার যে বিষয়গুলো আছে, এখানে যে নীতিমালা আছে, ধন্যবাদ। আর আমি স্যার বিগত 10 বছর যাবতীয় কাজ করি, 10 বছরের আগের মাদক
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আজকের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আকাশ পাতাল ব্যবধান। এই জন্যই বলবো আমার মানসিকের স্যার আর নেত্রকোনার স্যার আমাকে 1 সেকেন্ড সময় দেয় না। আমি অবাক হয়ে যাই। এত আগে আমার এই ধরেন বিভিন্ন অফিসের যে যারা ছিল এই অফিস সহকারী জেলায় আপনার এখানে কিন্তু মাদক দ্রব্য স্যার আসতেছে, এখন তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে যায় রোগী কোথায় আছে, এটা আমরা চাইছি। আমাদের করছেন আপনাকে প্রথমেই যে ধন্যবাদ দেই যে আপনি হ্যাঁ মানে আসলে আপনাকে প্রশ্ন দুইটা করে করেন তাহলে হবে, কেন অনেকগুলো প্রশ্ন করে ফেললে আমাদের তো 60 জনের মতো পার্টিসিপেন্ট, সবাই দুইটা কথা বলতে তো অনেক টাইম লেগে যাবে। যাই হোক, আপনার যে কথা প্রথমে আপনি যেটা বলছেন যে মানে যারা মাদকাসক্ত হয়ে যায় তারা আসলে অত্যন্ত ডেসপারেট হয়ে যায় এবং তাদের কাছে অনেক সময় অস্ত্র ক্যারি করে এবং তাদেরকে ওখান থেকে আপনারা পিক করার সময় আপনারা অনেক সময় ইনজুরি হতে পারে, আপনাদের হেল্প লাগে, এটা বলছেন আর কি। তো এখন আসলে আমরা মানে আমাদের নলেজে থাকলে আমরা চেষ্টা করি এটাকে আপনার অ্যাড্রেস করতে, কিন্তু এখন হঠাৎ করে আপনাদের এরকম ধরনের কিছু এসে যায়, তো আমরা সবসময় তো আমাদের ওই ধরনের এত সাপোর্টিং এই হ্যান্ডস তো আমাদের আসলে নাই, বুঝতে পারছেন? তো আপনারা যদি এরকম কোনো মানে সিচুয়েশন, এই জন্য আপনারা মানে আগে একটু আমরা বলি আমাদের ভাষায় যেটা বলা হয় যে র্যাকি করা, যে সে ডেসপারেট কিনা কিংবা এ করে কিনা, তবে তখন আমার জেলা অফিসারের সাথে আপনারা কথা বলতে পারেন, সে অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে। একই সঙ্গে আপনারা যে থানার যে মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তাকেও আপনার নলেজ দিতে পারেন, কারণ তার সাপোর্টও আপনারা পেতে পারেন। হ্যাঁ, স্যার আমরা একটা গাইডলাইন করা হবে। আপনি যেটা বললেন যে একজন অভিভাবক সে এসে পেশেন্টকে নিয়ে যাচ্ছে কিন্তু তার ট্রিটমেন্টটা শেষ হয়নি, এরপরেও কাউন্সিলিং সহ অনেকগুলো ক্রাইটেরিয়া রয়ে গেছে, পারিবারিক কাউন্সিলিং এন্ড আদার্স, সেগুলো ওনারা কমপ্লিট না করেই নিয়ে গেছে। আপনাদের প্রোটোকলের মধ্যে কি এগুলো কমপ্লিট ছাড়া নিয়ে যাওয়ার কোনো অপশন আছে কি? না স্যার, এটা হয় কি স্যার, অনেক ক্ষেত্রে ওই পেশেন্টের যারা অভিভাবক তারা অ্যাফোর্ড করতে পারে না, মানে যে স্যার তার ওখানে হয়তো 3 মাসের ডিউরেশন সে নিয়ে আসছে কিংবা 3 মাসের একটা চুক্তিতে সে নিয়ে আসছে। এখন যখন 3 মাস হয়ে যায় তখন স্যার আরো তো দেখা যাচ্ছে স্যার কোনো পেশেন্ট 3 মাসে স্যার চিকিৎসা তার মোটামুটি একটা স্টেবল অবস্থা আসে স্যার, আবার কোনো পেশেন্ট এটা স্যার 3 মাসও হয় না, তো সেক্ষেত্রে হয়তো গার্জিয়ানরা স্যার এ করে থেকে আসছেন, আমরা একসাথে মত বিনিময় করব, সবকিছুই খোলামেলা আমরা ফ্রিলি আলোচনা করি। আমি কিছু কথা বলি, আদারওয়াইজ নেন না। আপনি যে বিষয়টা আসছেন এটা যদি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে এসে থাকেন তাহলে ওয়েল এন্ড গুড। আপনি যে আমাদের কাছে যে বিষয়গুলো অবগত করেছেন, যেমন আপনারা একজন মাদক ব্যবসায়ীকে বাড়ি থেকে ধরে আনতে চান, এটার কিছু নিয়ম কানুন আছে। সেটা হচ্ছে আপনাদের কাছে কোনো পেশেন্টের অভিভাবক যদি আসে যে তার ছেলে এডিক্টেড, আপনি সেটার নাম ঠিকানা নিয়ে ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জের কাছে দিবেন, তার নাম ঠিকানা সঠিকভাবে যাচাই বাছাই এবং আসলে সে কি এডিক্টেড কিনা, মাদক দ্রব্য সেবন করে কিনা এবং সে কোন স্টেজে আছে, এইটার একটা রিপোর্ট আপনি আগে নিয়ে নেন। এর কারণ হচ্ছে আপনাদের এগেইনস্টে অনেক কমপ্লেন আসতেছে যে আপনারা যেমন কিছু আমাদের যে আগে ছিল যে এই দুটি সন্তানই মানে আপনার জনসংখ্যা হ্রাস করার জন্য আমাদের যে বিষয়টা পরিবার পরিকল্পনা, এখন কিন্তু আস্তে আস্তে আমরা অধিকাংশ ফ্যামিলিতে একটি ছেলে একটি মেয়ে, তখন ওই ছেলেটা যদি মারা যায় তার যে ওই বাবার যে ভাইরা ওই ভাই বোনটার জন্য ওই ছেলেটার মৃত্যু কামনা করে। অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে, জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অনেক সময় এডিক্টেড না, কিন্তু আপনার ওই মাদক দ্রব্য যেটা নিয়ন্ত্রণ অধিদপ্তর, আপনার কি বলে মাদক নিয়ন্ত্রণ যে এটা প্রতিষ্ঠানটা, ওইটাকে আপনার একটা জেলখানা হিসাবে ব্যবহৃত হয়। ওই ছেলে আসলে এডিক্টেড না, যেমন আগে পাবনায় পাঠাইতো, পাগল বানায় ঢুকাই দিত, এখন আপনাদের এখানে ঢুকাই দিচ্ছি। নেত্রকোনাতে এরকম বেশ কয়েকটা ঘটনা আমরা মামলা পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়েছি। আপনারা দয়া করে ওই সন্তানটা আসলে এডিক্টেড কিনা, যদি সেবার জন্য এসে থাকেন তাহলে ভালো, এটাকে ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ বা ওই ভিডিও অফিসার দিয়ে আগে যাচাই বাছাই করেন। এন্ডার ওসি কে বলেন, ওসি আপনাকে ওই ভিডিও অফিসার সব প্রতিষ্ঠান, আপনি মাদক দ্রব্য আর আমাদের পুলিশ, এই দুইটা প্রয়োজন, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একত্রিত, 3টা প্রতিষ্ঠান যদি একসাথে যায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এ ব্যাপারে আপনি পরিষ্কার। এন্ড দেন আসেন আপনার যে 2 মাস 3 মাস পরে আপনার রোগী নিয়ে যেতে আসে আমাদের হাসপাতালে, কি হয় হাসপাতাল এত বড় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু শতকরা 10% রোগীদেরকে নিয়ে যেতে চায়, যে চিকিৎসা সম্পূর্ণ না করে নিয়ে যেতে চায়। মাসে 1টা বা 2টা
রোগীকে কিন্তু তাদের কিন্তু এফোর্ট নাই, পুলিশ নাই, ফোর্স নাই, তাদের ওই ডাক্তারি নিয়ন্ত্রণ, অর্থাৎ ডাক্তাররাই ওইটাকে নিয়ন্ত্রণ করে বিনা চিকিৎসা অর্থাৎ সম্পূর্ণ ভালো না হয়ে কিন্তু রোগীকে গেট পাস দিচ্ছে না, বের হতে পারতেছে না। কিন্তু আপনি এই কাজে নেমে আপনি 2 মাস চিকিৎসার পরে 3 মাস চিকিৎসার পরে যদি দেখতেছেন যে এই রোগীটা সম্পূর্ণ কিউর হয় নাই, কিন্তু আপনি তো ভাই জবাই করতেছেন মানুষকে। আপনি একটা ফ্যামিলিকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে চাই, ঠিক আছে, অভিভাবক, তখন কিন্তু আমরা দিয়ে দিতে হয় বাধ্য। তখন ওই ছেলেটা কিছুই শিখলো না, কিছুই নিল না, তার একটা কাউন্সিলিং হলো না, গ্রুপ কাউন্সিলিং হলো না, পারিবারিক কাউন্সিলিং হলো না, ঠিক আছে, বা অন্যান্য বিষয়গুলো তার কমপ্লিট হলো না, তখন সে পুনরায় আবার ল্যাপস হয়ে যায়, ঠিক আছে, বা আবার পুনরায় সে আসক্ত হয়ে যায়। কিছু উপস্থাপন করেছে। এখন যার যার দায়িত্ব সচেতনতা থেকে আমরা এটি ইমপ্লিমেন্ট করব। উনি যেটা বলেছেন সেটাকে আমরা কি হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, আপনি যেটা বলছেন সেটাকেও হালকাভাবে দেখার সুযোগ নাই। তবে এটা ঠিক যে এই মিসইউজগুলো হচ্ছে, হ্যাঁ, আমরা যেন এর ব্যবহারকারী না হয়ে যায়, মানে আমাকে ব্যবহার করে যেন কেউ এই মিসইউজ করার সুযোগ না পায়, সেটা প্রত্যেকটা সাংগঠনিক, প্রত্যেকটা সাংগঠনিক অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনগুলোর কাজ কি, যে এটাই তো অ্যাসোসিয়েশনগুলোর কাজ। সেই বিষয়ে আমরা অন্যদেরকে সুযোগ দিতে চাই, সবাই একটু একটু করে মতামত দিতে চাই। প্রিয় উপস্থিতি, নামাজের সময় একেবারে নিকটবর্তী, এই জন্য আমি আগেই কথাটা বলে ফেললাম। আমরা সকলেই জানি যে আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান, আমি ইমাম ও খতিব কাজীজুরি সাহেবপুরা জামে মসজিদ সদর ময়মনসিংহ। আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে শুধু ইবাদত করার জন্য পাঠিয়েছেন। তো ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা মনে করলে হবে না। ইবাদতটা 5টা জিনিসের সমন্বয়, দিন যেটাকে বলা হয়, আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত এবং আখলাক। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সকলেই কিন্তু একটা ইবাদতের মধ্যে লিপ্ত আছি। যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে যারা কাজ করতে থাকে, সকলেই কিন্তু একটা ইবাদতের মধ্যে আছি, কারণ মুআশারাতের ভিতরে পড়ে যায়। আর আমরা সকলেই জানি যে অন্যায় কাজ প্রতিহত করা এটা একটা বড় ধরনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার যে মাধ্যমটা সেটা হলো, 1 নম্বর হলো সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ। তো আলহামদুলিল্লাহ এখানে যে সমস্ত প্রতিষ্ঠান এসেছেন নিরাময় কেন্দ্র থেকে, আমরা সকলেই এই অন্যায় কাজটাকে নিয়ন্ত্রণ করার জন্য মেহনত করছি। তো আমরা বড় ধরনের একটা ইবাদত করছি। এখন এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মাধ্যম দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, তাহলে সর্বপ্রথম শক্তি থাকলে তুমি হাত দ্বারা, এটা সহযোগী ব্যবসা করে, তাদেরকে প্রশাসন ধরে নিয়ে যায়, কিন্তু তাদেরকে শক্তির দ্বারা সেখানে আটকে রাখা হয়। সেখানে একটা কাজ করা দরকার, প্রত্যেক দিন একজন ইমাম বা একজন আলেম রাখা দরকার, যিনি প্রত্যেক দিন তাকে আখিরাতের ভয় দেখাবে। যদি এরকম প্রত্যেক দিন করে 4 মাস করতে পারে, মনে রাখবেন, দেখবেন তবলিগের মেহনতে 4 মাসের জন্য যখন নিয়ে যায় দাওয়াত তবলিগে, 4 মাস পরে একটা লোক ভালো হয়ে যায়, ভালো হয়ে ভালো কাজ করতে থাকে। তো জেলখানার ভিতরে যদি 4 মাস একজন আলেমের মাধ্যমে তাকে বোঝানোর জন্য চেষ্টা করে, আশা করি এই লোক পরবর্তীতে বের হয়ে এই মাদকে আর লিপ্ত হবে না। ঠিক তেমনি ভাবে নিরাময় কেন্দ্রগুলোতে যারা আছেন, তারা এরকম মাদক দ্রব্য সেবন যারা করে তাদেরকে আটকিয়ে রাখে, অনেকভাবে তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করে। তো তাদের এখানেও একজন প্রাতিষ্ঠানিকভাবে একজন আলেম রাখতে হবে, যিনি প্রত্যেক দিন তাদেরকে ওয়াজ নসিহত করবে। আর দেখবেন স্যারও বললেন যে মাদক দ্রব্য সেবন যারা করে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু হয়। তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু আশা রাখি আমাদের মাদ্রাসাগুলোতে এবং আমাদের আলেম পরিবারগুলোতে খুব কম সংখ্যক, যদিও 1টা 2টা দিয়ে থাকে, সেটা দেখা যায় ওই স্কুল কলেজের ছাত্রের সাথে মিশে গিয়েছে। তো আমি আশা করি মাদ্রাসার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হওয়ার কারণে মাদক দ্রব্য সেবন থেকে সকলেই বিরত থাকে এবং এটা পাবেন না। তো আমার একটা আবদার, যেরকম কিছুদিন আগে আমরা একটা আন্দোলন করেছি, স্কুলের ভিতরে
গানের শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় স্কুলের ভিতরে একজন ধর্মীয় শিক্ষক কেন দেওয়া হচ্ছে না? প্রত্যেকদিন যদি স্কুলের ভিতরে একজন ধর্মীয় শিক্ষক থাকে, ধর্মীয় শিক্ষক যদি কোরআন ও হাদিসের আলোচনা করে, যিনি মাদ্রাসা কওমি মাদ্রাসার হইতে হবে, কওমি মাদ্রাসা। জি জি, স্কুলে আছে, এটা একেবারে আলোচনা হয় না। দৈনিক একটা ক্লাস নিতে হবে, যেখানে দৈনিক ছাত্রদেরকে কোরআন সহি শুদ্ধভাবে শিখাইতে হবে। একটা ক্লাস নিতে হবে যেখানে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করা হবে। আশা করি ইনশাআল্লাহ এরকম যদি প্রত্যেকটা স্কুলে এমন একজন ধর্মীয় শিক্ষক থাকবেন, যিনি একজন মসজিদের ইমাম ও খতিব হবেন। যদি এরকম একজন শিক্ষক থাকেন, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্লাসে যখন কোরআন হাদিসের আলোচনা হবে, এই বাচ্চাগুলো আখিরাতমুখী হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বাসায় যদি আমরা যারা অভিভাবক আছি প্রত্যেকটা বাসায় যদি আমরা কোরআন হাদিসের প্রত্যেকদিন অল্প অল্প আলোচনা করি, তাহলে অবশ্যই দেখবেন আমাদের বাচ্চাগুলা মাদকের দিকে যাবে না, এর থেকে বিরত থাকবে। এই জন্য আমি এই আশা রাখতেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুলে এবং নিরাময় কেন্দ্রে এবং জেলখানাতে প্রত্যেকটা স্থানে একজন করে ধর্মীয় শিক্ষক থাকবেন, ধর্মীয় আলেম, যিনি ভালো বুঝবান। এরকম না যে সাধারণ একজন আলেম, না, বড় ধরনের একজন আলেম রাখতে হবে, যিনি খুব ভালোভাবে কোরআন হাদিস বুঝিয়ে তাদেরকে বুঝাইতে পারবে, আখিরাতের ভয় জাগাইতে পারবে। তো আশা করি এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অচিরেই এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমি বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি। চমৎকার একটি আয়োজন। দিন শেষে এই ধরনের একটি আয়োজন কিন্তু সচরাচর হয় না। তো আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। অনেক বিষয় উঠে এসেছে, কিন্তু আলোচনার যে মূল কথা ছিল যে নিয়ন্ত্রণ সংক্রান্ত, আমার মনে হয় যে খুব বেশি একটা কথা এই সংক্রান্ত আসেনি। আপনি যেহেতু আছেন, সিনিয়র স্যার যেহেতু আছেন এখানে, আপনার একটি দৃষ্টি আকর্ষণ করছি যে প্রচুর চাহিদা কিন্তু তৈরি হচ্ছে দেশে, যে মাদকের চাহিদা থাকার ফলে কিন্তু এর সরবরাহ কিন্তু বাড়ছে। তো আমাদের সীমান্তবর্তী যে সকল এলাকা আছে, হালুয়াঘাট, ধুবাউড়া, শেরপুরের নালিতাবাড়ি, নেত্রকোনার দুর্গাপুর, এই সমস্ত জায়গায় কিন্তু মাদকের একটি বড় হাট বলতে বোঝাচ্ছি যে ইন্ডিয়ান মাদক কিন্তু প্রচুর পরিমাণে আসছে। এই মাদকগুলি যারা বহন করছে, শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। 400-500 বোতল সহ যাদেরকে গ্রেফতার করে, সেখানে ড্রাইভার থাকে অথবা একজন ক্যারিয়ার ম্যান থাকে। কিন্তু যে ইনভেস্টর, মামলা হয়, তাদেরকে চালান দেওয়া হয়, তারা সাজা ভোগ করে আবার বের হয়, কিন্তু যারা মূলত ইনভেস্টর, তাদের কিন্তু নাম ওইভাবে উঠে আসে না। আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি, আমরাও কাজ করি, প্রায় সময় আমরা চেষ্টা করি এবং খোঁজার চেষ্টা করি যে পেছনে কারা আছে। সেই সময় আমার যতটুকু আমি বলতে চাচ্ছি মূলত যে যারা ইনভেস্টর মূলত ওই সমস্ত এলাকায় এই ধরনের মাদক সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে, তাদের ক্ষেত্রে বড় ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায় কি। পাশাপাশি যে মামলাগুলি হয়, 400 বোতলের একটি মামলা হলো, এই মামলার পরবর্তী সময়ে এটার শেষ কি হয়েছে, এটা কতটুকু পর্যন্ত এটার খোঁজ খবর রাখা হয়, ঠিক আমি আসলে জানি না। যদি এটা দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন হতো, যে 400 বোতল মাদক সহ ধরা পড়েছে, তার শাস্তি হচ্ছে 10 বছরের সাজা, এই ধরনের সংখ্যা যদি বেশি পরিমাণে হতো, আমার মনে হয় যে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আর আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার থেকে ইয়াবা আসে, সেই ইয়াবা কিন্তু এখন আমার ময়মনসিংহ আনাচে কানাচে গ্রামগঞ্জে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই যে কাস্টমার বাড়ছে এবং ভিন্ন মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে, এর পেছনে মূলত কারণটা কি? বিকল্প কি কোনো কিছু আসলে তৈরি হচ্ছে আমার দেশে? এই যে সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত আকৃষ্ট হচ্ছে, মাদকে ঝুঁকছে, তো আপনারা যারা আছেন সিনিয়র পর্যায়ে, এক ধরনের গবেষণা কি করা যায় কিনা, যে আগামী 20 বছর পরে, 10 বছর পরে বাংলাদেশের কি পরিমাণ মানুষ এই সংক্রান্ত মাদকে, বিশেষ করে বিদেশি মাদকে আকৃষ্ট হতে পারে, তাদেরকে ফেরানোর জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে, এই ধরনের কোনো কাজ করার কোনো সিদ্ধান্ত আছে কিনা, এইটা একটু আমাদেরকে একটু জানাবেন। আর সর্বোপরি এই ধরনের আয়োজন যেন আরো বেশি করে হয়, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আছে, আমাদের মানববন্ধন যারা আছে, তারা সতর্ক থাকেন, চেষ্টা চালায়। আপনি শেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, সেটা হলো রিসার্চ, গবেষণা যে ইয়াবা ছড়িয়ে পড়ছে, মাদকের দিকে ঝুঁকছে, সে গবেষণা। আমাদের গবেষণা করা হয়, প্রতি বছরই গবেষণা করা হয়। এটা এই বছরও আমরা গবেষণার টপিক নির্ধারণ করেছি। গবেষণা হচ্ছে, প্রতি বছর গবেষণা হয়। আমরা যারা গবেষণা করে সেসব
প্রতিষ্ঠান থেকে গবেষণা নিয়ে এবং গবেষণার রেজাল্ট অনুসারে ওইদিকে লক্ষ্য করে পরবর্তীতে প্রতীক আর কি সেদিকে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ আপনি করেছেন। আজকের যে গবেষণা নিয়ে এটার মূল যে জায়গাটি সেটিকেই আপনি অ্যাড্রেস করেছেন, ভেরি ফাইন। নিয়ন্ত্রণ দুই ধাপে হয়। একটি হলো যারা এডিক্টেড অলরেডি হয়ে গিয়েছে এদেরকে আমি নিয়ন্ত্রণ করব, আর একটা হলো যারা হয়নি তাদেরকে নিয়ন্ত্রণ করবো। দুইটা ধাপ ধরতে হবে। ডিমান্ড বাড়ছে তার মানে কি? ডিমান্ড বাড়ছে হলো যারা এডিক্টেড হচ্ছে অবস্থা একদম শুরু হবে, এই কারণে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। এখানে রিসার্চের কথা বলা হয়েছে, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রিসার্চ উইং আছে, এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। তবে কিছু ছোটখাটো স্টাডি যে হয়নি তা না। আমি যেটা শুনেছি যে নতুন প্রজন্মের মধ্যে এরকম মাদকাসক্তির অন্যতম প্রধান কারণ হলো হতাশা। এক নাম্বার যদি ধরা হয়, তাহলে হতাশা কাকে বলে একটু যদি আমি আপনার কাছে শুনতে চাই। হতাশা জিনিসটা হলো স্ট্রেঞ্জ, মানে আমার তো এই মস্তিষ্কের মধ্যে অনেক কিছু থাকে, এমন কিছু আছে যেটা মস্তিষ্ককে সবসময় ব্যস্ত রাখে, মানে তাই তো এটাই তো হতাশা, যে এই জিনিসটা ঢুকছে মস্তিষ্ক থেকে বের হচ্ছে না, অর্থাৎ রিলিজ হচ্ছে। মস্তিষ্ক কোনো ইয়াং প্রজন্মের মাধ্যমে যদি আমি দেখি যে কোনো হতাশা কাজ করছে, তার অ্যাটিটিউড কিন্তু বলে দেয়। একটা ইয়াং ছেলের অ্যাটিটিউড কিন্তু বলে দেয় যে এর মধ্যে হতাশা আছে, কিন্তু আমরা অনেক সময় কি করি, এড়িয়ে যাই, ও এটা তো আমার দায়িত্ব না, বা এটা আমার দায়িত্ব না। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেক দেখো রাস্তার উপরে একজন পেশেন্ট পড়ে আছে, আমরা অনেক সময় এড়িয়ে যাই, দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, অনেক সময় এড়িয়ে যাই, এটা আমার দায়িত্ব না, কিন্তু এটিও আমার দায়িত্ব। সামাজিক মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা এই যে হতাশা, তার মধ্যে তার কাছে যাওয়া, তার মানে এমপ্যাথি শব্দটা আমরা জানি যে তার কষ্টের সাথে নিজেকে জুড়ে দেয়। তোমার কি হয়েছে, কি সমস্যা আছে, সমস্যাটাকে অ্যাড্রেস করা এবং এটার বিকল্প অল্টারনেট গুলা, এইগুলো যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আপনি যেটা বলছেন যে ওই ইয়াবাগ তো পাওয়া যায় কক্সবাজার থেকে, এটাই পর্যন্ত চলে আসবে, অটো চলে আসবে, এটাকে আপনি ঠেকাতে পারবেন না। তো সুতরাং আমাদের দায়িত্বকে আমাদের অবশ্যই এটাকে মন করতে হবে। সেই মিডিয়া হলো এই সমাজের বা একটা দেশের নাক, কান, চোখ। ব্যক্তিকে তথ্য দিয়ে থাকে, তথ্য সরবরাহ করে থাকে, যথার্থ চিত্রটা উঠে আনে। আপনাদের প্রতি আমার অনুরোধ, হ্যাঁ, আপনারা তথ্যগুলো তুলে ধরেন, তথ্য তুলে ধরতে হবে। সরকার এককভাবে সরকারের পক্ষে মোকাবেলা করা দুঃসাধ্য, খুব কঠিন। এই জন্য সমাজের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি যারা আছেন, আপনাদের চোখ আছে, নাক আছে, হাত আছে, কান আছে, আপনারা দেখেন, আপনারা তথ্য দেন, মাদকদ্রব্য অধিদপ্তরকে তথ্য দেন, পুলিশকে তথ্য দেন, বর্ডার যদি হয় বিজিবিকে তথ্য দেন, র্যাবকে তথ্য দেন, প্রশাসনকে তথ্য দেন, জেলা প্রশাসনকে তথ্য দেন। আপনারা তথ্য দেন, জানাই দেন, আপনারা সতর্ক হন। আপনারা প্রকাশ্যে জানাতে পারেন, মিডিয়াতে লিখে, আবার গোপনেও জানাতে পারেন। যারা এই মাদকের সাথে জড়িত, সরবরাহ করছে, সেবন করছে, এডিক্ট হয়ে গেছে, তারা তো আমাদের সমাজেরই লোক, আমাদের আশেপাশেই রয়েছে, আমাদের অনেকেই জানে, কিন্তু চুপ থাকলে হবে না। যদি সমাজকে রক্ষা করতে পরামর্শমূলক আলোচনা হয়েছে এবং হচ্ছে, তো আমার একটু পরামর্শ যে ইতিপূর্বে আমার আগে যারা বক্তব্য রেখেছেন, আমার মনে হয়েছে যে এটি রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী, কিন্তু আমি চাচ্ছি যে স্যার যে বললেন তথ্য, আমরা আমাদের সংবাদপত্রে এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা সর্বসময় আমরা তথ্য দিয়ে যাচ্ছি, তথ্য অনুযায়ী তারা কাজ করতেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেমন একটি উদাহরণ স্যার, যেমন উত্তরীয়সি শিবরু সাহেব 24 জুন মাসে 24 তারিখ জয়েন করেছে, আমরা পত্রিকায় ইনফরমেশন দিয়েছি, তারা কাজ করেছে, আসামি ধরছে, এখনো ধরছে, এবং কালকেও আজকে আমার প্রকাশ হয়েছে 2 কেজি গাঁজা সহ সুন্দরগঞ্জের নাসিমাকে ধরেছে। ঠিক তেমনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ওই ইন্সপেক্টর স্যার মহোদয় আছে, উনি আমাদের কাছে তথ্য চায়, ওনারা ধরে। যেমন এই যে বিহারি ক্যাম্পে, এই আমার কাছে স্যার এখনো স্যার পত্রিকার প্রমাণ আছে, এই সাহেবরা মহিলা ধরে ফানা করে ফেলছে, কুতালি পুলিশ যাচ্ছে, কিন্তু এখন কত যাচ্ছে ওরা স্যার, ওই যে আগে স্যার আপনার বললেন যে আইনের ফাঁকে
আইনের কিছুটা দুর্বলতা থাকে তারা বেরিয়ে আসে। ইনারা ধরে গ্রেপ্তার করে কোনো প্রকার সুপারিশ তারা কার্যকর করে না, আইনের ফাঁকে বেরিয়ে আসে। তো এইভাবে স্যার মেরে কতদিন চলবে? তা আমি বলতে চাচ্ছিলাম আজকের যে মহৎ উদ্যোগটা নিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই জিনিসটা আমি চাচ্ছি যে একটু বিস্তার করে দেব। যেমন উদাহরণস্বরূপ স্যার, যেমন ওই যে কোতোয়ালি পুলিশ যেমন 3-4 দিন আগে গলি ভাই ওই যে শান্তিপাড়া একটা বিট পুলিশিং এর মতো করেছে, তারা এলাকায় গিয়ে গিয়ে মানুষকে সচেতন করতেছে। অর্থাৎ ব্যাপার হলো যে আমার এলাকায় যদি স্যার আপনাদের মতো লোকেরা যান, তাহলে আপনাদেরকে দেখে আমার এলাকায় 2-4 জন লোক আসবে, মাদক সেবী না আসলেও ওই মাদক সেবীর অভিভাবক আসবে, আসলে দেখা যাবে যে স্যারেরা গেছেন। স্যার আপনারা কিন্তু বিশেষ করে ঘনবসতি হতদরিদ্র এলাকাগুলোতে গেলে এবং আপনাদের মতো অফিসাররা গেলে ওরা কিন্তু খুব খুশি হয়। স্যার আপনার এক সদস্যের হাতে কামড় দিয়ে তাকে আহত করেছে। কোতোয়ালি পুলিশ কৃষ্ণপুর মাদক জন্য অভিযান দিয়েছিল, তাদের সঙ্গে ফাইট করতে হয়েছে কোতোয়ালি পুলিশের, তারপরে যদিও স্যার নিয়ন্ত্রণ হয়েছে। স্যার আমি চাচ্ছিলাম স্যার আপনার পয়েন্ট আমরা পেয়েছি না স্যার, আমি যে কথাটা বলতে চাচ্ছি স্যার, যেমন আজকে আমাদের উপপরিচালক মহোদয় বলছে যে আজকের যে সুন্দর উদ্যোগটা, আমি চাচ্ছি পুলিশ যেভাবে স্যার বিভিন্ন জায়গায় করছে, আমি চাচ্ছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই স্যারেরাও যদি আপনারা আপনাদের কাজে থাকে, যেমন পলাশপুর আবাসন প্রকল্প মাদক স্পট, আজি কাশ্মীর কলেজ মাদক স্পট, কিছু আমার মনে হয় স্যার আপনাদের কাজের পাশে এবং মাদক বিরুদ্ধে স্যার বিস্তার হবে বেশিরভাগ বস্তি এলাকাগুলোতে। আপনি যান এই যে হাজি কাশ্মীর কলেজে যান আবাসনে, এই বিস্তার হচ্ছে স্যার। পুলিশ তো কাজ করতেছে, আমাদের মাদক নিয়ন্ত্রণের সদস্যরা কাজ করতেছে, আমি বলতে দেখেছি স্যার দুবার দেখছি আমার মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি মহোদয়, আমার নাম মোহাম্মদ দিদারুল আলম দিদার, পরিচালক চেম্বার অফ কমার্স নেত্রকোনা। আমার নেত্রকোনা মূলত হইল সীমান্তবর্তী এলাকা, এখানে দুর্গাপুর কলমাকান্দা বর্ডার আছে, বর্ডারের এলাকা। এখানে আমার নেত্রকোনা 10টা উপজেলা, 10টা উপজেলার মধ্যে আমার নেত্রকোনা যে আপনার মাদক দ্রব্যের যে আপনার পরিচালক আছেন ওনার যে জনবল, আমি এটার জন্য আজকে আমি স্যারের কাছে আমি অনুরোধ রাখবো আমার এখানে একটু জনবল একটু বাড়াইয়া দিবেন, কারণ এটা যেহেতু সীমান্তবর্তী এলাকা। আমি কিন্তু যারা আপনার আইন শৃঙ্খলা কমিটির সদস্য এবং সীমান্তে আপনারা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন? উনি না এখানে এরকম এমনিতে করেছেন এবং উঠান বৈঠক বিভিন্ন সময় করেন উনি। আমি আইন শৃঙ্খলা কমিটির মেম্বার এবং সমন্বয় কমিটির জেলার মেম্বার। আপনি ওই যে একটা জিনিস বলছেন না, এটা কিন্তু আমি নিজেই বলবো, ওই যে 2টা লাইসেন্স নিয়ে যেটা সিভিল সার্জন এবং এর মধ্যে এটা আমি নিজেই আগামী মিটিং এ উপস্থাপন করব এবং আপনি যদি জেলা প্রশাসক মহোদয়কে বলে দেন তাহলে এই বিষয়টা আমি আগামী মিটিং এ ইনশাআল্লাহ আমার জেলায় ইনশাআল্লাহ সমাধান করব। ওনারা মদ এবং বিভিন্ন ধরনের মাদক তারা বিক্রি করে, আর বিক্রি করার জন্য আমাদের গ্রামের বাচ্চারা অনেক নষ্ট পথে চলে যাচ্ছে, যা আমরা পাচ্ছি না ফিরানোর জন্য। দেখা যায় এই মদ মাদক দ্রব্য খাওয়ার জন্য ওরা বিশৃঙ্খলা করতেছে, ওরা ছিনতাই করতেছে, চুরি করতেছে, মেয়েদেরকে ইফটিজিং করতেছে। তাই আপনাদের সহযোগিতা কামনা করার জন্য আমি একটু কথা বললাম। জি, আসসালামু আলাইকুম। ওরা তো লাইসেন্স প্রাপ্ত না। জি না, লাইসেন্স প্রাপ্ত না। জাস্টিস অ্যাকশন হবে। এটা অ্যাকশন হবে না, যেটা হলো মানে একটা বিষয় হয় কি যে আপনি যে জি আমাদের আসলে ওই আমাদের আইনে একটা আছে যে আপনার তারা সীমিত পরিসরে তারা এ করতে পারবে, এটা হলো এটা, কিন্তু তারা কোনো বাজারজাত করতে পারবে না, কিন্তু অন্যত্র বেচতে পারবে না, বিক্রি করতে পারবে না। কিন্তু তারা এটা করছে, আমরা প্রায়শই কিন্তু আমাদের কদিন আগেও এই যে শম্ভুগঞ্জ, গভর্নর হ্যাঁ গভর্নর শিবগঞ্জ এবং হিউজ হাইপাতিল তাদের যে আছে এগুলো আমরা ধ্বংস করে দিয়ে আসি। এখন সমস্যাটা তৈরি হয় কি জানেন, যখন আমরা ধ্বংস করে দিয়ে আসি আমরা তো আবার তাদেরকে ধরে নিয়ে আসি, আনার পরে আবারও এক শ্রেণী আবার এটা মানে ইয়ে করে আর কি। এটা আমরা অবশ্যই আপনার এটা নোট নিলাম, আপনার কথা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জেলা আমি 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে আমরা যারা ময়মনসিংহ শহরে থাকি, তো আমরা জানি যে ময়মনসিংহ শহরে একমাত্র খেলার মাঠ হচ্ছে সার্কিট হাউস মাঠ।
তো এই সার্কিট হাউস মাঠটায় একটা অংশ আমরা ক্লাব পাড়া যারা আছে ক্লাবের মেম্বাররা দখল করে রাখছে। তো যদি আমরা বলি যে ময়মনসিংহ শিক্ষানগরী, আমরা শিক্ষানগরীতে খেলার মাঠ মাত্র একটা। তো যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি আমরা যারা, আমাদের জন্য খেলার মাঠ থাকলেও এই খেলার মাঠগুলো খেলার উপযোগী না, প্রস্তুত না। তো যদি আমরা খেলার মাঠগুলো প্রস্তুত করি আর শুধুমাত্র বাৎসরিক একটা দুইটা প্রতিষ্ঠানে যে খেলা হয় এগুলো না হলে যদি আমরা মান্থলি একটা খেলা চালু করতে পারি, যে আমরা জানি যে মাদক থেকে যদি আমরা এই তরুণ প্রজন্মকে যদি আমরা বের করতে চাই, অবশ্যই আমাদের খেলার মাধ্যমে এটা বের করতে হবে। যদি আমরা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান সার্কিট হাউস আমরা রাখতে পারি, কিন্তু যারা পড়াশোনা করি না, মাদকাসক্ত সংখ্যা তাদের আরো বেশি যারা আমরা পড়াশোনা করি না। তো এদের জন্য যদি সরকারি বিভিন্ন জায়গা আছে যারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা এটা লিস্ট নেয়, তারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটা বিভিন্ন প্রতিষ্ঠান করে। তো শহর কেন্দ্রিক বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে যারা যে জায়গাগুলো আছে খাস জায়গা, এই জায়গাগুলো যদি একটা খেলার মাঠ করা যায়, যে যারা আমরা পড়াশোনা করি না তাদের জন্য যদি একটা উপযুক্ত মাঠ থাকে, তারা যদি খেলাধুলা করতে পারে, মাদক থেকে যেন মানে দূরে সরতে পারে, এটা যদি আমরা করতে পারি, আমাদের ময়মনসিংহের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে যে যদি কেউ নিতে চায়, যে খেলার মাঠের জন্য জায়গা নিতে চায়, তার জন্য আপনারা সহযোগিতা করেন। সর্বশেষ একটা কথাই বলবো যে মাদককে না বলি, মাদক ছেড়ে মাঠে চলি। ধন্যবাদ। এই জিনিসগুলো দেওয়া হয়, এতে করে স্যার আমরা জিনিসগুলো যখন বিতরণ করি এতে কিন্তু স্যার স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কোনো কিছুকে এনগেজ হওয়ার সুযোগ একটা পণ্য ছেড়ে ফেলে দেয়। আপনার এই যে ময়মনসিংহ বিভাগের সম্মানিত অধিবাসীগণ সামনে বসে আছে, এখন ইয়াং প্রজন্ম যদি বলে যে আমরা মাঠের কারণে খেলতে পারছি না, এই তাহলে দায়বদ্ধতা কার? আমার তো তার চেয়ে সিনিয়র যারা তাদের তো দায় নাকি? এরকম দুইটা প্রোগ্রাম হয়েছে ছাত্রদের নিয়ে, কিন্তু আমি ছাত্রদের নিয়ে অভিভাবকদের নিয়ে উদ্বিগ্ন, কারণ সকল অভিভাবকই তার সন্তানকে ভালোবাসে এবং সবাই বলে আমার সন্তান ভালো, কিন্তু আমরা যে সময় তাকে চিহ্নিত করতে পারি, যে সময় অভিভাবক বলে আমার সন্তান ভালো, এই সময় আমাদের কাজ করা কোনো সম্ভব হয় না। তবু আমি বলবো যে আমাদের যারা কর্মকর্তা আছে তারা যদি আমাদের অভিভাবকদের সাথে মিটিং করে, তাহলে আমরা মনে হয় কিছুটা লাভবান হইতে পারি, তাহলে আমরা আরো বুঝাইতে পারি। আরেকটা কথা যেটা আমাদের ওসি সাহেব বলে গেছেন যে আমরা সেবামূলক প্রতিষ্ঠান যতগুলো আছি, আমরা এখন সবাই অর্থের পিছনে ব্যস্ত, এই জন্য আমাদের অর্থের কারণে আজকে আমাদেরকে কেউ মূল্যায়ন করে না, কারণ জানে যে অর্থ এলে সব হয়। ধন্যবাদ সবাইকে। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছিল এবং এই সুন্দর আয়োজনের জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছেন আমি প্রথমেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আমাদের সমাজের প্রত্যেকটি মানুষই আমাদের সম্মানিত যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয়, ওনাকে ধৈর্য ধরে আমাদের ময়মনসিংহে আসার জন্য এবং এই আলোচনা শোনার জন্য ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি মাত্র কয়েকটা কথা বলবো। সেগুলো হচ্ছে যে মাদক দ্রব্য যেহেতু বাংলাদেশ উৎপাদনশীল দেশ নয়, সেক্ষেত্রে বাংলাদেশে মাদক যেন মানে অ্যাভেলেবল না হয় সেই দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে এবং আমাদের সীমানায় চেকিংটা আরো বেশি মানে গুরুতরভাবে করতে হবে, এবং সেই চেকিং করার জন্য আধুনিক যত ধরনের সরঞ্জাম প্রয়োজন, বিশ্বের দিকে তাকালে এখন প্রযুক্তির ব্যবহার হয়, আমরা সেগুলো থেকে তথ্য নিয়ে, ডেটা নিয়ে প্রচুর ডাটা অ্যাভেলেবল আছে, সেগুলো থেকে তথ্য নিয়ে আমরা আধুনিক সরঞ্জাম যদি আমাদের যারা দায়িত্বশীল কর্মকর্তা বা সামরিক বাহিনী সহ বিভিন্ন পেশাজীবী যারা এইসব দায়িত্ব পালন করেন ওনাদেরকে দিতে পারি, আমার মনে হয় এই নজরদারি আরো বাড়ানো সম্ভব। সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, যখন এই মাদক যারা দেশের ভিতরে প্রবেশ করান, যারা এর সাথে সংশ্লিষ্ট, তাদেরকে গ্রেফতার করা হয়, দেখা গেছে তারা খুব সহজে জামিন পেয়ে যায়। এটা কিভাবে একটা আলাদা, স্যার আপনি বলতেছিলেন যে একটা আলাদা ট্রাইব্যুনালের মতো বা এরকম করা যায় কিনা আলাদা করে শুধু মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে, সেটা করলে খুবই ভালো হয়। যদি সেটা হয় সেক্ষেত্রে তারা যেন সহজে জামিন না পায় সেই ব্যাপারটা নিশ্চিত করা, এর উদ্দেশ্য হবে যেন তারা এই ব্যবসাটা অন্তত ছেড়ে দেয়, এটাকে ব্যবসা বা পেশা হিসেবে গ্রহণ না করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রচারণার জন্য
ছোট ছোট নাটিকার মতো করা যেতে পারে। এখন এটা খুব সহজেই করা যায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা করতে পারে। ছোট ছোট অল্প সময়ে নাটক বা ডকুমেন্টারি, বিশেষত যারা মাদক নিরাময় কেন্দ্রগুলো পরিচালনা করেন তাদের যে বাস্তব ভিত্তিক ঘটনাগুলো আছে সেগুলোর আলোকে ফিল্ম ডকুমেন্টারি তৈরি করে প্রচারণা করা যেতে পারে। সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি হবে বলে মনে করি। খেলাধুলার মাঠ যেমন জরুরি, পাশাপাশি অন্যান্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমাদের তরুণ প্রজন্মকে বেশি বেশি সংশ্লিষ্ট করা যায়, সেই বিষয়গুলো আমাদেরকে আরো নিশ্চিত করতে হবে। এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই, আমাদের ধর্মীয় নৈতিক শিক্ষা সেই বিষয়গুলোতে আমাদের জোর দিতে হবে, কারণ নৈতিক শিক্ষায় শিক্ষিত একটা বাচ্চা কখনোই মাদককে সে বেছে নেয় না। এবং আমাদের আরেকটা বিষয় আমি আপনার কাছে অনুরোধ রাখবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে যেন শারীরিক যে আত্মরক্ষার প্রশিক্ষণ সেটা যেন গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষভাবে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই দাবিটা রাখতে চাই। মিডিয়া কিন্তু সমাজের দর্পণ, মিডিয়ার মাধ্যমে কিন্তু আসলে সমাজটাকে কিন্তু উন্মোচন করা হয়। তাই এটা আরো মিডিয়ার ভূমিকা মানে পজিটিভলি যদি ভূমিকা আরো পালন করে, তো আমার মনে হয় আমাদের যে সামাজিক ব্যাধিটাকে আমরা আরো করতে পারবো। আর এখানে মানে আত্মরক্ষার বিষয়টা একটা বলছে অলিউল্লাহ, এটা একটা ভালো একটা দিক। আপনারা যেখানে যারা শিক্ষকরা আছেন সেই বিষয়টা একটা আপনারা ভেবে দেখবেন, যদি আপনার এটাও একটা ইয়ে হয় সেটা একটা কিন্তু যেমন দেখেন ওই যে কোরিয়াতে আমি কয়েকবারটা নিয়ে গেছিলাম, দেখবেন ওখানে কিন্তু ওই নাইটের বাচ্চাদের কিন্তু আপনাদেরকে ইয়ে শেখানো হয়, কুম্ভকেরা, এগুলো কিন্তু ওই ইয়ের সাথে সাথে কিন্তু এগুলোকে শেখানো হয়। তো এগুলো আসলে দরকার আছে আসলে আমাদের সমাজে। তো যাই হোক, আমরা মোটামুটি একেবারে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আচ্ছা, আমরা আপনাদের কিন্তু সবাই আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা এখন হলো আমাদের ইয়ে হবে, আপনারা একটু মানে আমরা শেষ মানে যে আমাদের বিশেষ অতিথি স্যারের কথা শুনবো এবং আমাদের প্রধান অতিথির কথা শুনে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তুমি হয়েছে, আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করছেন মনোযোগ দিয়ে, এই জন্য আপনাদেরকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আজকের যে এই আলোচনা, এটা হলো সমাজের জন্য একটা ব্যাধি, অনেক বড় সমস্যা। এই সমস্যা উৎপাদন করতেই হবে। এই সমস্যা আমাদের জাতিকে নষ্ট করছে, পরিবারকে নষ্ট করছে, সমাজকে নষ্ট করছে, রাষ্ট্রকে নষ্ট করছে, অর্থ নষ্ট করছে, সরকারকে নষ্ট করছে। সব নষ্টের অনেকাংশেই মূল হোতা হলো এই মাদক। মাদক মানে হলো খাদক। এই খাদককে দূর করতে হবে সমাজ থেকে, অনেক বড় সমস্যা। এই জন্য এই সমস্যা থেকে উত্তরণের পদক্ষেপ হিসেবে আজকে আমরা এসেছি আপনাদের এখানে। এর সমাধান বের করা খুব জরুরি। সমাধান শুধু এককভাবে একক কর্নার থেকে সম্ভব নয়। এই জন্য এখানে ডাইভার্সিফিকেশন করা হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেলের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা যে বক্তব্যগুলো শুনলেন, যে প্রশ্নগুলো শুনে, উত্তরগুলো শুনে যে ইন্টারাকশন হলো, এগুলো সমাজে আবার পৌঁছে দিবে। আপনারা নিজ নিজ কর্নারে গিয়ে মানুষকে বোঝাবেন, কাউন্সিলিং করবেন, তথ্য দিবেন। ইমাম সাহেব যারা ধর্মীয় দিক দিয়ে, তারা ধর্মের বক্তব্য দিবেন। মানুষকে মোটিভেশনাল নৈতিকতার দিকে আসার জন্য, ধর্মের পথে আসার জন্য, সৎ পথে আসার জন্য, সঠিক পথে আসার জন্য তারা বক্তব্য দিবেন। যারা মিডিয়া, আমি প্রত্যাশা করছি তারা সুন্দর করে তথ্য পরিবেশন করবেন, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এক্সাজারেটরে কারো ক্ষতি করার ক্ষেত্রে করার জন্য নয়। সঠিক তথ্যটা তুলে ধরেন সমাজের কাছে। সঠিক তথ্য সমাজের কাছে তুলে ধরলে সমাজে তাদেরকে সাইজ করে দেবে। যারা অন্যান্য ব্যক্তি রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছে, তাদের প্রতি আমার অনুরোধ, এখানে যে সুন্দর সুন্দর বক্তব্যগুলো এসছে, সুন্দর সুন্দর পলিসি বেরিয়ে এসছে, সমাধান বেরিয়ে এসছে, এগুলো প্রয়োগ করেন প্লিজ। আপনারা এই যে ক্লাসের অতিরিক্ত যেমন ক্রীড়ার শিক্ষক আছে, এটার জন্য করেন। ছোট আঙ্গিকে আপনারা যেমন শিক্ষা শুধু পুস্তককে দিয়ে শিক্ষা, এই পাঠ্যপুস্তককে দিয়ে শুধু একজন সন্তানকে ইয়া করা যায় না, পরিপূর্ণ করা যায় না। এর পরিপূরক হলো এই যে মাদকের ভয়াবহতা, এটাও শিক্ষা দেওয়া।
যে সমাজ থেকে যেন এটা থেকে দূরে থাকে, এটাও কিন্তু একটা লেসন। এই শিক্ষাটা দিতে হবে। এই জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ব্যবস্থা গড়ে তোলেন, একটা করে ক্লাস অথবা কাউন্সেলিং অথবা কোনো বক্তব্য এগুলো শ্রবণ করান। আপনাদের এই সন্তানরা তখন ভালো রেজাল্ট করবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আরো উন্নত হবে, রেজাল্ট ভালো হলে আপনাদের ইমেজ বাড়বে এবং তারা সমাজের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে পারবে। সমাজের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ পার্সেন্টেজ এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তারা রাষ্ট্রের কাজে লাগছে না, বরং রাষ্ট্রকে ধ্বংস করার কাজে লাগছে। এই ধ্বংস করার কাজে যেটা লাগছে ওই পার্সেন্টেজটা দূর করার জন্য এই যে উৎপত্তি স্থল শিক্ষা প্রতিষ্ঠান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনাদেরকে নজর রাখতে হবে, সিরিয়াসলি নজর রাখতে হবে। আর দোকানের কথা বলেছে, আসলে দোকান যেখানে সিগারেট টিগারেট বিক্রি করে আশেপাশে দোকান থাকে, দেখা যায় ওই সিগারেট কিনতে গিয়ে বা কোনো কিছু বিস্কিট কিনতে গিয়ে ওর মাধ্যমে কিন্তু সিগারেট ভিতরে কিন্তু অনেক কিছু দিয়ে দেয়, দিয়ে বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে, ইয়াবা ট্যাবলেট বা ছোট ছোট কিছু বিক্রি করে বার করে দিচ্ছে। সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। আলটিমেটলি সবকিছুর মূলে হলো আমাদের নাক কান চোখ খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। আর ওই যে হাদিসে ইমাম সাহেব বলে গেলেন যে হাদিসে রয়েছে যে যখন কোনো অন্যায় দেখবেন প্রতিরোধ করার চেষ্টা করতে হবে, কথা দিয়ে যদি না পারেন মনে মনে ঘৃণা করতে হবে। এটা হাদিসের কথা। তো এই পদক্ষেপগুলো আপনারা নেবেন। আপনারা যখন দেখবেন আমি কিছু প্রতিরোধ করতে পারছি না হাত দিয়ে, আমি কথা দিয়েও পাচ্ছি না, তাহলে আপনি ইনফরমেশন দিয়ে দেন, প্রশাসনকে ইনফরমেশন দেন, প্রশাসন আপনাদের সহায়তার জন্য এগিয়ে আসবে। প্রশাসন যদি সহায়তা না করে আমরা আছি, আমরা করবো, সরকার করবে। আর আমরা যত জানি প্রশাসন এভাবে খুবই তৎপর। আপনারা প্লিজ তথ্য দেন, সমাজটাকে রক্ষা করেন, রাষ্ট্রকে রক্ষা করেন। যারা জাতি আছে সেই জাতিটা যেন সঠিকভাবে সামনে গড়ে ওঠে এবং আমাদের রাষ্ট্রের হাল ধরতে পারে, এই ব্যবস্থা করার জন্য আপনারা এগিয়ে আসেন। আপনাদের সকলের জীবন ধন্য হোক। দীর্ঘ সময় ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে